সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আবার আমাদের বন্ধু সাইফুল আমিন, তাকে আমরা খুবই অল্প সময়ের নোটিশে আয়োজন করেছি ওনার সাথে কথা বলার জন্য। কারণ হচ্ছে আমেরিকার ট্রাম্প প্রশাসন, ট্রাম্প আবার শপথ নেওয়ার পরে বাংলাদেশে কি হতে পারে এমন একটা আলোচনা বেশ কিছুদিন ধরে চলছিল। ট্রাম্প শপথ নিয়েছেন এবং তার পররাষ্ট্র সচিব, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, যার পররাষ্ট্র সচিব বলা হয়, তিনি কাজে শুরু করেছেন। তার কাজে কি প্রতিফলন পাওয়া যাচ্ছে এটা আমি সাইফুল আমিন ভাইয়ের অভিজ্ঞতা থেকে শুনবো তার মুখেই। ভাই, ধন্যবাদ বারি ভাই। প্রথমত হলো মার্কো রুবিও সম্পর্কে যদি বলতে হয়, মার্কো রুবিও হলেন বেসিক্যালি ল্যাটিন আমেরিকান কিউবান আর কি। উনি কিউবান বংশোদ্ভূত। তো উনি একজন কট্টর রিপাবলিকান হিসেবে পরিচিত, যদিও উনি ল্যাটিন ইয়ে, এবং উনি বলতে পারেন যে বিভিন্ন সময়ে এই মার্কো রুবিও যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি বিভিন্ন সময়ে ইন্ডিয়া পলিসিতে ভূমিকা রেখেছেন, ইন্ডিয়া যুক্তরাষ্ট্র পলিসিতে ভূমিকা রেখেছেন। উনি এই সব চীন, বিশেষ করে উনি পরিচিত হলো প্রচন্ড রকমের উনি চীনের এক্সপ্যানশনারি, ইকোনমিক এক্সপ্যানশনারি যে পলিসি আছে এর প্রচন্ড বিরুদ্ধের লোক, এবং চীনকে উনি মনে করেন যে চীন হলো এই পৃথিবীর নেক্সট শত্রু উনি মনে করেন। এবং উনি মনে করেন যে চীনকে যদি নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে আমেরিকান যে আমেরিকান যে সারা পৃথিবীতে যে আমেরিকার যে প্রভাব এটা নষ্ট হবে, আমেরিকার বিজনেস নষ্ট হবে, আমেরিকার ইকোনমি নষ্ট হবে। সো উনি প্রচন্ড রকম চীন বিরোধী। আবার উনি যে প্রো ইন্ডিয়ান তাও না, কিন্তু উনি ইন্ডিয়ান বিভিন্ন পলিসিতে উনি ভূমিকা রেখেছেন, পলিসি মেকিং এ ভূমিকা রেখেছেন। এই ভদ্রলোক উনি ছিলেন বেসিক্যালি সিনেটর থেকে তাকে যে উনি এক সময় ট্রাম্পের সাথে 2016-এ ইলেকশনে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো যখন প্রতিদ্বন্দ্বিতা করেন, যাই হোক, উনি ওনার ফ্লোরিডাতেই, যে ওনার রাজ্য যে ফ্লোরিডা আছে, সেই ফ্লোরিডা রাজ্যেই উনি ট্রাম্পের সাথে প্রাইমারিতে হেরে গিয়ে উনি প্রেসিডেন্সিয়াল রেস থেকে চলে যান, পরে আবার সিনেটর হন। তো ট্রাম্প তাকেই পছন্দ করেছে, কারণ তার বিভিন্ন সময় তার প্রো কি বলে প্রো আমেরিকা ফার্স্ট নীতি এবং তার চায়নার যে এক্সপ্যানশনারি, ইকোনমিক এক্সপ্যানশনারি বা পাওয়ারের যে এক্সপ্যানশনারি যে রীতি, তার ব্যাপারে তিনি সাংঘাতিক সচেতন, বলা হয় ওনাকে, উনি সাংঘাতিক সচেতন। এবং চায়নার এক্সপ্যানশনারি যে কোনো পলিটিক্যাল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে উনি বিরোধিতাকারী, এবং উনি প্রচন্ড রকমের বলতে পারেন যে প্রো ইসরায়েলি। সো ট্রাম্পের যে পলিসিগুলো নিয়ে, এবং উনি প্রথম দিকে ইউক্রেন ওয়ারে আমেরিকান সাহায্যের বা আমেরিকান সহায়তার সমর্থক থাকলো, পরবর্তীতে উনি কিন্তু এই ব্যাপারে সমালোচকও ছিলেন যে না, তা এইভাবে একটা যুদ্ধ চলতে দেওয়া যায় না, এতে ইউক্রেনও ধ্বংস হচ্ছে, এই মতবাদের এবং ট্রাম্প তাকে চয়েস করেছেন। এবং উনি সিনেটে কোনো বিরোধিতা ছাড়াই পররাষ্ট্রমন্ত্রী হিসাবে অনুমোদন পেয়েছেন, তার মনোনয়ন অনুমোদিত হয়েছে। তো তার প্রথম এই মার্কো রুবিওর প্রথম দিন, যেদিন এই মনোনয়ন বা কনফার্ম হওয়ার প্রথম দিনই উনি বৈঠক করেছেন। কিন্তু দেখেন, তার বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কোয়াড মেম্বারদের, পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বা তাদের প্রতিনিধিদের সাথে। কোয়াড হলো আমেরিকান, ওনারা যদিও রিপাবলিকানরা কোয়াড নিয়ে একটু মানে সন্দিহান হলেও, কোয়াডের যে আমেরিকার যে প্যাসিফিকের যে প্রভাবটা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপানকে নিয়ে যে ইয়েটা, তো এইটার ব্যাপারে তারা ইন্টারেস্টেড, এবং তারা বাইডেনের এই একটা পলিসি যেটাকে তারা মনে করে আপহোল্ড করবে সিরিয়াসলি। যদিও একসময় তারা এটাকে তথাকথিত মনে করতো, কিন্তু তারা এটাকে আপহোল্ড, এবং এটা খুব এত গুরুত্ব দিয়েছে যে তাদের প্রেসিডেন্ট যেদিন শপথ নেন এবং উনি যেদিন অনুমোদিত হন, ঠিক সেই দিনই কিন্তু মানে আজকের ধরেন এখানকার আজকের দিনের প্রথম ভাগেই উনি কথা বলেছেন এই কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে। কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীর বাইরে উনি কিন্তু ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথেও
দীর্ঘ আলোচনা করেছেন, দীর্ঘ মানে ওরা বাইলেটারাল আলোচনা করেছেন। সে বাইলেটারাল আলোচনা অবশ্যই এখানে রিজিওনাল আলোচনার চাইতে ওনার ইন্ডিয়া এবং ভারতের মধ্যে যে ব্যবসা বাণিজ্য, তারপরে ওই যে কি অভিবাসীদের নিয়ে যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিয়ে সিরিয়াস আলোচনা হয়েছে, এবং সেখানে ইন্ডিয়া খুব সম্ভবত তাদের অভিবাসীদের নিয়ে তারা যে ট্রাম্পের যে মনোভাব পোষণ করে অবৈধ অভিবাসীদের ব্যাপারে, ইন্ডিয়া এই ব্যাপারে অনেক সতর্কতার সাথে তারা তাদের অবৈধ অভিবাসীদেরকে ফেরত নেওয়ার পক্ষেই ছিল, এবং এর ফলে তাদের যাত্রাটা বলতে পারেন যে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের যাত্রাটা খুব সুন্দর হয়েছে, এবং কোয়াডের যে পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হচ্ছে সেটাও কিন্তু খুব পজিটিভ ভাবে শেষ হয়েছে। ট্রাম্পের নীতিটা মূলত আমেরিকা ফার্স্ট, সবার আগে আমেরিকার স্বার্থ দেখবেন। পররাষ্ট্র সচিব ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, তো বাংলাদেশের কি আশা করতে পারি আমরা? ওয়েল, এইটা খুব স্বাভাবিকভাবে যখনই কোনো আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন বা আমেরিকার কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইন্ডিয়ার সাথে কথা বলে, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। কিন্তু এইবার আমি কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ার কোনো কিছুতেই আমি আসলে এটা চেক করার চেষ্টা করেছি। ইন্টারন্যাশনাল মিডিয়ার সবগুলো অলমোস্ট অল আউটলেট আমি চেক করে দেখেছি, এবং আমি অ্যাকচুয়ালি হোয়াইট হাউসের কোনো লিঙ্ক আমার কাছে নেই এই মুহূর্তে, বা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট কোনো লিঙ্ক নেই। ইট ইস এ নিউ অ্যাডমিনিস্ট্রেশন, নিউ কোনো রকম কোনো যে একটা নক করে কোথাও কোনো ইনফরমেশন পাওয়া যাবে তেমন কিছু নেই। তবে তাদের ওয়েবসাইটও আমি এখনো তেমন কিছু পাই না যেখানে বাংলাদেশ প্রশ্ন বা বাংলাদেশ শব্দটা উচ্চারিত হয়েছে। তবে এটা খুব স্বাভাবিক যে বাংলাদেশ প্রসঙ্গ আসেই, যেহেতু কোয়াডের প্রসঙ্গ আসছে, নিরাপত্তা স্ট্র্যাটেজির ব্যাপার আসছে, তখন এখানে আমার ধারণা কোনো না কোনো ভাবে চীন যেহেতু এখানে আলোচিত একটা দেশ, এই কোয়াডের আলোচনায় চীনকে প্রতিহত করাটাই কোয়াডের মূল উদ্দেশ্য আসলে। সো কোয়াডের এই আলোচনার মধ্যে যেহেতু চীনের প্রসঙ্গ আসছে, সেহেতু বাংলাদেশ প্রসঙ্গ আসাটা খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশ এখানে একটা গুরুত্বপূর্ণ ইয়েকে বে অফ বেঙ্গলের যে এরিয়াটা, ভারত মহাসাগর বে অফ বেঙ্গল যে এরিয়াটা, বাংলাদেশের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং ইন্ডিয়া এটাকে সবসময় চায় যে তাদের পক্ষে থাকতে, এটা যেন চীনের পক্ষে না যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের নামটা আসলেও আসতে পারে, বাট আমি এখন পর্যন্ত আমার কাছে তেমন কোনো তথ্য নাই যে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কিছু আলোচনা হয়েছে কিনা। তবে খুব স্বাভাবিক আলোচনাটা হওয়াটা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ট্রাম্পের শপথের দিন ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, এবং তার প্রেস উইং থেকে বলা হলো, উনি বলেছেন আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে। আমেরিকার সমর্থন বাইডেন প্রশাসন অব্যাহত ছিল। নতুন প্রশাসন কি কোনো পরিবর্তন নেই, বা আসলে পেছনের ঘটনাটা কি? আপনার অনুসন্ধানটা কি বলে? পেছনের ঘটনা আসলে কিছু নাই। এটা হলো যে আমাদের দেশের যে একটা সিস্টেম, পিআইডির যে ধরনের একটা হ্যান্ড আউট হয়, আপনি যেটা জানেন, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে পিআইডির হ্যান্ড আউটটা কি হয়। মূল খবরটা একদম তলানিতে থাকে। আবার ধরেন আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এর আগে প্রেস উইং থেকে যতটুকু এসে মনে হয় একটা পেরা দিতে পারলেই বাঁচে, এরকম একটা হ্যান্ড আউটের মতো নিউজটা আসছে। আমার ধারণা যেহেতু এখন যে সেক্রেটারিয়েট সহ অন্যান্য কার্যালয়ের সাংবাদিকদের প্রবেশ, সাংবাদিকদের যোগাযোগে বেশ প্রতিবন্ধকতা, এখন আপনি নিশ্চয়ই জানেন যে সাংবাদিকতা এখন একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, অ্যাটলিস্ট সরকারের ভেতরে খবর পাওয়ার ক্ষেত্রে। আদার দেন মানে হর্সেস মাউথ বলে কোনো জিনিসের কোনো সোর্সেস এখন আর ওইভাবে, কারণ আপনি যদি ঢুকতেই না পারেন, আপনি যদি সেইখানে যেতেই না পারেন, আপনি একজনের সাথে কথা বলবেন কি করে? সো এইভাবে যে কোনো কথা হয়েছে সেরকম আমি সাংবাদিকদের এই সুযোগটা খুব টাফ হয়ে গেছে, যে কারণে অনেকগুলো তথ্য বেরিয়ে আসে না। কিন্তু তারপরেও কিছু তথ্য তো জানা গেছে, এবং কিছু তথ্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ওখানে খুব সিরিয়াসলি আলোচনা হয়েছে হলো বাইলেটারাল যে সরি বাংলাদেশের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিন্তু খুব আলোচনা হয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি বুঝেই নেন প্রতিবেশী দেশের দেশগুলোর সাথে, নাইভার্স বলতেছে দেশগুলোর সাথে বাংলাদেশের আলোচনা হয়েছে, বাংলাদেশের সম্পর্ক কি সেটা আলোচনা হয়েছে, এবং সেখানে নিশ্চয়ই আপনি বুঝতে পারেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কটা এখনকার যে তলানিতে, যে সম্পর্কের অবনতির তলানিতে, নিশ্চয়ই সেটা আলোচিত হয়েছে। তবে এখানে আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কটা, কারণ হলো
মায়ানমার সীমান্তের সাথে এখন পুরো সীমান্তটা হলো আরাকান স্টেটের সাথে হয়ে গেছে, যে আরাকান স্টেটের 80% জমি কিন্তু আরাকান আর্মির হাতে। এবং আরাকান আর্মি আপনি জানেন আমাদের বিভিন্ন নৌযান আটকে এবং মায়ানমারের নৌযান আটকে এখন ওখানে অলমোস্ট এটাকে মানে কি বলা যায় বেসরকারি ট্যাক্সের মতো করে সবকিছু আদায় করার চেষ্টা করতেছে, এবং মোটামুটি ওটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সো ওই এরিয়াতে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশের সম্পর্ক, কারণ আমাদের রোহিঙ্গা শরণার্থীরা আছেন, তো রোহিঙ্গা শরণার্থী লাখ লাখ এদেরকে যদি ফেরত পাঠাতে হয় তাহলে শুধুমাত্র মায়ানমার সরকারের সাথে সম্পর্ক থাকলেও চলবে না, আরাকান আর্মির সাথে সম্পর্ক থাকবে। সো এই বায়োলেটারাল ইয়েটা, এবং আরাকান স্টেটের মধ্যে রোহিঙ্গাদের যেহেতু আবাসস্থল, সেখানে একটা কিভাবে রোহিঙ্গাদের জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করা যায় পাঠানোর জন্য, বা আদৌ এই ধরনের সম্পর্ক তৈরি করতে পারে না, সেই ক্ষেত্রে আমেরিকা কি সহযোগিতা করতে পারে। আপনি যে সহযোগিতা শব্দটা আসছেন, এইখানেই আসছে সহযোগিতা শব্দটা, যে আমেরিকা সবকিছুতে সহায়তা করে। আমেরিকা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়নও সহায়তা করতে চায়, এবং আমেরিকা চায় যে বাংলাদেশ, আমেরিকা স্পষ্ট বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বাভাবিক দেখতে চায়। এটার কতগুলো যদি আপনি নেন এলিমেন্টস গুলো ধরে আনেন, যেমন ধরেন আপনি আমেরিকান দূত ইন্ডিয়াতে, আমেরিকান দূত উনি WION এর সাথে 16th or 15th of জানুয়ারি, এই যে 3-4 দিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে আলোচনার মধ্যে 1 মিনিট আমি একটু আপনাকে, হ্যাঁ আমি বলতে পারি, সে উনি বলেছেন যে ইন্ডিয়া অ্যান্ড USA হ্যাভ নেভার অ্যাক্টেড টুগেদার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মোর ক্লোজলি দ্যান টুডে। তার মানে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র মানে ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সময় পার করছে। হ্যাঁ, এবং এই ঘনিষ্ঠ সময়টা কারণটা কিন্তু একটা কোয়াড একটা বড় কারণ, কারণ কোয়াডের মাধ্যমে তারা ভারত মহাসাগরে যে প্রভাবটা ঠিক রাখতে চায়, ইন্ডিয়াকে তারা তাদের পাশে চায়, চীনকে এই ভারত মহাসাগরে যে প্রভাব বিস্তারে যে চীন চেষ্টা করছে সেটা থেকে দূরে সরানোর জন্য ইন্ডিয়াকে তারা পাশে চায়। সো ইন্ডিয়ার সাথে তাদের ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক আছে বলে এই ইন্ডিয়াতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গ্যাসেটি WION নামে একটা টেলিভিশন নেটওয়ার্কের সাথে ইন্টারভিউতে বলেছেন। তো এই মিটিং এ অ্যাকচুয়ালি যে বায়োলেটারাল যেটা বলছে যে আপনার নাইবারদের সাথে বায়োলেটারাল রিলেশনটা কেমন আছে, নাইবারদের সাথে সম্পর্ক কেমন, এবং সেটা মূল্যায়ন আছে, এবং সেটা যে এরিক গ্যাসেটির যে মনোভাব যে তারা ইন্ডিয়ার সাথে ইতিহাসের সবচেয়ে সুন্দর সম্পর্ক পার করতেছে, এই যে সুন্দর সম্পর্কটা তারা নিশ্চয়ই চাচ্ছে যে বাংলাদেশে তাদের পছন্দের সরকার আছে, সেই পছন্দের সরকার যেন তাদের পছন্দের ইন্ডিয়ার সরকারের সাথে কোন রকম বিরোধের, কোন রকম অশান্তিপূর্ণ সম্পর্কে না যায়। বিরোধ তো থাকতেই পারে, কিন্তু কোন রকম মানে একেবারে এমন সম্পর্ক যেন না হয় যে একদম শত্রুতার সম্পর্ক, এইটা থেকে বেরোনোর জন্য তারা বাংলাদেশকে পরামর্শ দিয়েছে, এবং বাংলাদেশকে এই ব্যাপারেও তারা সহায়তা করতে চায় ইন্ডিয়ার সাথে সম্পর্ক মানে কি বলা যায় পুনরায় এই সম্পর্কটাকে যুক্ত করার জন্য, সেলাই করার জন্য, যে সেলাইয়ের ভূমিকায় যুক্তরাষ্ট্র থাকতে চায়। এই যে বাংলাদেশে যে আজকে যে চার্জ অ্যাফেয়ার্স, উনার ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? ওনার ব্যাকগ্রাউন্ডটা চমৎকার, ওনার ব্যাকগ্রাউন্ডটা ওনাকে বলা হয় ক্রাইসিস ম্যানেজার, এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে উনি খুব সিদ্ধহস্ত। এবং জাস্ট এখানে আসার আগে উনি যে কাজটা করতেছিলেন সেটা কিন্তু যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং বলে মার্কিন সাবেক নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, যে মার্কিন যে নিরাপত্তা যে পরিষদ আছে সে পরিষদের যে চিফ, যিনি জ্যাক সুলিভান, রাষ্ট্রপতির বা প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা, জ্যাক সুলিভানের একদম প্রধান পরামর্শকের ভূমিকায় ছিলেন, দায়িত্বে ছিলেন সরকার থেকে, এবং অলমোস্ট ধরেন বাইডেনকে তিনিই পরামর্শ দিতেন এই নিরাপত্তা বিষয়ে, এবং জ্যাক সুলিভানকেও তিনি সে বসে এই ব্যাপারে পরামর্শ দিতেন। তো ওনাকে বেছে নেওয়া হয়েছে বেসিক্যালি ক্রাইসিস ম্যানেজমেন্ট। ওনার যদি আপনি অতীতগুলো দেখেন, উনি বিভিন্ন জায়গায় যেমন কসোভোর মতো জায়গায় বিরোধপূর্ণ জায়গাতে উনি দায়িত্ব পালন করছেন, তারপরে ইথিওপিয়াতে উনি দায়িত্ব পালন করেছেন, উনি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনাল অ্যাফেয়ার্স স্টেট ডিপার্টমেন্টের এগুলোতে কাজ করেছেন। তারপরে উনি বিভিন্ন ডিপার্টমেন্ট অফ ডাইরেক্টর অফ আফগানিস্তান টাস্ক ফোর্স এখানে কাজ করেছেন। উনি আফগানিস্তানেও দায়িত্ব পালন করেছেন। উনি আরো বেশ কিছু ন্যাশনাল সিকিউরিটি
কাউন্সিলের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এটা হিসাবে কাজ করেছেন, বিভিন্ন পদে ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চে উনি কাজ করেছেন, উনি মস্কোতে কাজ করেছেন, এবং ওনাকে হঠাৎ করে বাংলাদেশে পাঠানো এবং আগে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তাকে উইথড্র করে হঠাৎ করে এটা পাঠানোই ছিল আসলে এটা ট্রাম্প সরকারের না, বাইডেন সরকারেরই, কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু বাংলাদেশ নীতি যে চেঞ্জ হয়েছে, জ্যাক সুলিভানের ভারত সফরের পরে যে মানে একদম ইউটার্ন করেছে, এটা হলো তার প্রমাণ যে সরি সুলিভান সফর আগে না, সফরের পরে না, জয়শঙ্করের যে সফরে ছিল তার পরপরই যে ওনাকে নিয়োগ দেওয়া হয়, সুলিভান যে অপ্রত্যাশিতভাবে ভারত সফর করে, এটা মূলটা হলো বাইডেনের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনেরই কিন্তু ইউনুস সরকারের প্রতি যে এক ধরনের আদর করে সবকিছুর মধ্যে একটা ইয়া দেওয়া, আমাদের দেশে একটা দেশি শব্দ বলে, এটা হলো লাই দেওয়া, মানে খাতির করা সবকিছুতে, সেটা থেকে যে ওনারা সরে গিয়ে ভারতের সাথে যে ভারতের চোখে বাংলাদেশ দেখার যে নীতিটা, এটা বাইডেন প্রশাসন থেকে শুরু হয়েছে। বাইডেন প্রশাসনই কিন্তু এই যে বাংলাদেশে এখন সিচুয়েশনটা, এইটা জন্য ওনাকে পাঠিয়েছেন, এই সিচুয়েশনটাকে যে যেন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের প্রতি যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির মধ্যে থেকে সরে আসে, যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি যেন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সহযোগী, বাংলাদেশকে সহায়তা করে, বাংলাদেশের ভালো চায়, এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য ওনাকে পাঠানো হয়েছে। ওই আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। আপনি শেষ করেন। আমি শেষ করেছি। আমি আসলে ওই মিটিং এ আরো অনেক কিছু হয়েছে, সেটা যদি আপনার জানতে ইচ্ছা করে সেটাও আমি কিছু বলতে পারবো। বলেন। যে ওই মিটিং এ যেসব আলোচনা হয়েছে সেটা হইল বাংলাদেশের দ্রুত নির্বাচনের প্রসঙ্গে কিন্তু কথা বলেছে। হ্যাঁ, এবং দ্রুত নির্বাচন আসলে যুক্তরাষ্ট্র এখন ভারতের যে নীতি, ভারতের বিভিন্ন বড়সড় নেতারা বলে আসছে যে বাংলাদেশের দ্রুত নির্বাচন হলে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়ে যাবে, খারাপ সম্পর্ক থেকে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক হয়ে যাবে। যেমন ভারতের কি বলে প্রধান সেনাপতি, হ্যাঁ, উনিও তো বলেছেন যে যত বাংলাদেশের নির্বাচনের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে। সেরকম আমাদের সেনাপ্রধানও কিন্তু বলেছেন যে ভারতের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে, যে সম্পর্কগুলো আমরা ইচ্ছা করলেই দূরে ঠেলে দিতে পারি না, এটার সাথে অনেক কৌশলগত সম্পর্ক রয়েছে, আমাদের সেনাপ্রধানও বলেছেন। তো সে বিষয়ে উনি কথা বলেছেন যে এটার একমাত্র উপায় হলো নির্বাচন, এবং নির্বাচনের মধ্যে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়া। রাজনৈতিক হাতে ক্ষমতা দেওয়া মানেই হলো যে সম্পর্কটা যে এখন যে উত্তপ্ত অবস্থায় গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেই উত্তপ্ত অবস্থার একটা রাজনৈতিক সরকারই এই জায়গাটাকে সমানে আনতে পারে। ইট ডাজন্ট মিন যে ভারতের কাছে আপনি নতজানু হয়ে থাকবে, ভারতের চোখে চোখেই কথা বলা হবে, কিন্তু এই যে ভারত বিরোধী একটা কি বলে জনমত তৈরি করা, ভারত বিরোধী একটা উষ্মা তৈরি করা, এইগুলা থেকে সরিয়ে আনার পক্ষে এই দুতিয়ালি করেছেন এই ট্রেসি এন্ড জ্যাকবসন। তা এছাড়াও উনি বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে ধরেন শান্তি শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন, এবং সেই শান্তি শৃঙ্খলা কিভাবে ফেরত আনা যায়, কিভাবে ওই যে সহযোগিতা বলছে যে উনি সহযোগিতার হাত বাড়ায় দিতে চেয়েছেন, এই সহযোগিতা উনি করেছেন যে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ বাহিনীর যে সমস্যায় পড়ে আছে, যে এখনো বেড়ে আসতে পারছে না, এবং অন্যান্য বাহিনী যে এখনো ঠিক মতো কাজ করে, এখানে কি সহযোগিতা করতে পারে, সব সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র এই মুহূর্তেই মানে রেডি আছে যে বাংলাদেশ যা যা সহায়তা চাইবে এইসব বিষয়ে সেগুলো করবে। তারপরেও বাংলাদেশ যেন শান্ত হয়, বাংলাদেশ যেন স্বাভাবিক হয়, বাংলাদেশ যেন একটা নেক্সট চ্যাপ্টারে, বাংলাদেশ যেন এখনকার পরিস্থিতিকে নেক্সট উন্নয়নের নেক্সট চ্যাপ্টারে বা বাংলাদেশের ভবিষ্যৎ চ্যাপ্টারে যেতে পারে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় তাদেরকে ব্যাক করবে। এছাড়াও কথা হয়েছে ধরেন ঢালাও মামলা নিয়ে কথা হয়েছে, তারপর সব পক্ষের যুক্তরাষ্ট্র মানবাধিকার এবং ধরেন সাংবাদিকতা, মৌলিক অধিকার, এগুলার একটা প্রবক্তা হিসাবে যুক্তরাষ্ট্র লিড করে সারা দুনিয়াতে। সেই প্রেক্ষাপটে কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিক নির্যাতন, সাংবাদিকদের অ্যারেস্ট করা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া, সাংবাদিকরা হয়রানি করা, সাংবাদিকতা করতে বাধা দেওয়া, এগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন। এবং উনি এমন এক সময় এমন একদিন উনি কথা বলছেন যেদিন কিন্তু ভোরের কাগজ বন্ধ ঘোষণা তার আগের দিন রাতেই এরকম হয়েছে। এবং আপনি জানেন আমাদের বন্ধু, আপনারও বন্ধু, আমাদের বন্ধু শ্যামল এই পত্রিকার সম্পাদক ছিল, এই পত্রিকাটা নাকি দখল হওয়ার অবস্থায় গিয়েছিল বলে মালিক পক্ষ এটা বন্ধ করে দিয়েছে। এখন দেখেন
যখন ইনি কথা বলেন তখন কিন্তু ওই এই একই বাংলাদেশে কিন্তু একটা পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে, একটা পত্রিকা দখলের চেষ্টা হচ্ছে। এটা খুব মানে আমার মনে হয় যেটা কোনসাইড করে গেছে যে এই ট্রেসি এই বিষয়গুলি উঠিয়ে এনেছেন যে সাংবাদিকতার উপরে যে খড়গহস্ত হওয়া হচ্ছে, যেসব মামলা হচ্ছে, এগুলা ঠিক হচ্ছে না। এগুলা এই কথাগুলো স্পেসিফিক্যালি বলেছেন। তারপরে ধরেন যে বাংলাদেশের যে ঢালাও মামলা, ওনারা মনে করেন যে যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু যেভাবে ঢালাও মামলা হচ্ছে, সেই ঢালাও মামলাতে যেভাবে হচ্ছে সেই মামলাগুলো আদৌ টিকবে কিনা, এটা কিভাবে সামাল দিবে, এবং এটা আদৌ বিচার প্রক্রিয়া ঠিক হবে কিনা, এবং সুষ্ঠু বিচার হবে কিনা, বিচার প্রক্রিয়াটা মানে স্বচ্ছ হবে কিনা, এ নিয়ে তিনি জিজ্ঞেস করেছেন। তারপরে উনি ইউনূস সাহেবকে সরাসরি জিজ্ঞেস করছেন যে উনি ইউনিটি বলতে কি বুঝান। তো ইউনিটি বলতে কি বুঝান, ইউনূস সাহেব তার কথা বলছেন, যেটা বলেন যে সবার ঐক্যের মাধ্যমে এই সরকার এসছে। এখন এই সরকার সবার ঐক্যের মাধ্যমে যদি এসেই থাকে, তাইলে এর প্রশ্ন ছিল যে তাহলে কি এখন সব পক্ষকে নিয়ে কি নির্বাচন হবে, একটা ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে ফেরত আসবে, নাকি বাংলাদেশে ইউনিটির নামে একটা পক্ষ থাকবে আরেকটা পক্ষ থাকবে না, এরকম হবে কি? তো ইউনূস সাহেব ইউনিটির কথা বলেছেন বারবার, কিন্তু এনি জ্যাকবসন বারবার যে এই ঐক্যটা কি কাউকে বাদ দিয়ে কিনা। এখানে আমি জানি না নাম উঠেছে কিনা, এটা আমি একেবারে শিওর না যে কোনো দলের নাম আসছে কিনা, কিন্তু এটা পরিষ্কার যে উনি ঐক্যের কথা জিজ্ঞেস করা মানে হলো উনি ঐক্য কিসের ঐক্য, কার সাথে ঐক্য, এবং রাজনৈতিক ইনক্লুসিভনেস, যেটা যুক্তরাষ্ট্র সবসময় এটার অ্যাডভোকেট। তারপরে যে ইনক্লুসিভ রাজনীতি হলে সবার লাগবে, সো সেইখানে এই ঐক্যটা মিন করে কি, এটা ইউনূস সাহেবকে জিজ্ঞেস করি। ইউনূস সাহেব যা বলেছেন সেটা হলো উনি ঐক্য চান, এবং আসলে জ্যাকবসনের সাথে উনি কোনো কিছু দ্বিমত পোষণ করছেন বলে আমি শুনি নাই, এবং বা এরকম কিছু হয় নাই, দ্বিমতের কোনো কিছু হয় নাই। উনি শুনেছেন, উনি বলেছেন যতটা সম্ভব করবেন, এটাই মতামত ছিল। এই ছিল আসলে সবকিছু মিলায়। তবে এই পুরো মিটিংটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে আমেরিকা বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে বায়োলেটারাল সম্পর্ক নিয়ে কিন্তু প্রথমবারের মতো এরকম কোনো কথা এভাবে কিন্তু প্রকাশ্যে বলে না। আলোচনা হয়, কিন্তু এভাবে প্রকাশ্যে ইয়া করে না। কিন্তু জ্যাকবসন কিন্তু সরাসরি বলছেন যে আপনার প্রতিবেশী দেশগুলোর সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে, বা অ্যাটলিস্ট স্বাভাবিক করতে হবে। আপনার বিশ্লেষণ একটা হচ্ছে স্পষ্ট, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর দেশে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একজন কূটনীতিককে পাঠিয়েছে যিনি সংঘাতময় এলাকাতে উনি কাজ করেছেন, মূলত শান্তি আনার কাজ করেছেন, চেষ্টা করেছেন, শান্তি আনার কাজ করেছেন সেটা। রাইট। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, এই জাস্ট এর আগের অ্যাসাইনমেন্টটাই ছিল কিন্তু এই যে নিরাপত্তা উপদেষ্টাকে উপদেশ দাও, প্রেসিডেন্ট বাইডেনকে উপদেশ দাও। এবং আপনি চিন্তা করেন জিনিসটা, বাংলাদেশে যেভাবে পিআইডির বক্তব্যের মতো বক্তব্যটা এসেছে বৈঠক সম্পর্কে, এর আগে আমরা দেখতাম আওয়ামী লীগ আমলে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য আসতো, মার্কিন দূতাবাস থেকে একটা সংশোধনীর মতো বলা হতো, আসলে মিডিয়াতে এই কথা এসেছে, আমরা আসলে এই কথা বলেছি। আর মিডিয়াতে কোনো কথা না আসলে কি হবে, তারা তো কিছু বলার দরকার নেই তাদেরকে। কিন্তু এবার কিন্তু মার্কিন দূতাবাস থেকে এমন কোনো বক্তব্য আসে নাই কিন্তু। না, ওরা তো যেহেতু মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে সহযোগিতা করতে, মার্কিনরা তো খুশি যে হ্যাঁ সহযোগিতা করতে চাইছি আমরা সবকিছুতে। কি কি ইস্যুতে সহযোগিতা করতে চেয়েছেন সেটা তো সাবজেক্ট গুলো আসলে তো আপনি বুঝতে পারেন এর ডেপথ কোথায়, তাই না? আপনি সহযোগিতা করতে চাই কি বলে এই বাংলাদেশের প্রতিবেশীর সাথে বাইলেটারাল রিলেশন উন্নতি করার জন্য ওনারা সহযোগিতা করতে চায়, ওনারা মায়ানমারের সাথে সম্পর্ক উন্নতি সহযোগিতা করতে চায়। এখন ওনারা আইন শৃঙ্খলার কথা বলেন, ওনার পুলিশ বাহিনীর জন্য সহযোগিতা করতে চায়, ওনার নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের এগুলো নিয়ে সহযোগিতা করতে চান। কিন্তু কি কারণে সহযোগিতা করে? কারণ এখানে ঘাটতি আছে, ঘাটতি না থাকলে তো সহযোগিতার প্রশ্ন আসে না। ঘাটতি আছে বলে সে ঘাটতির কথা উল্লেখ করে সহযোগিতা করতে পারে, এবং এটা ইজ রাইট। যদি আপনি একটা প্রেস রিলিজ হয়, প্রেস রিলিজ তো লিখবেই স্বাভাবিক যে ওনারা সহযোগিতা করবেন বলেছেন, ঠিকই তো সহযোগিতা করবেন, কিন্তু সমস্যাগুলো কি কি সেই কথাগুলো আসে। সেই কথাগুলো ছিল বেসিক্যালি যেটা আপনি কূটনৈতিক ইয়েতে এটা খুবই নর্মসের বাইরে, যে কারো বায়োলেটারাল রিলেশনে তৃতীয় পক্ষ হাত দেয়,
এটা দেবে না, ওটা দেয় দুতিয়ালি করে, মধ্যস্থতা করে, অনেক কিছু করে, কিন্তু এইভাবে ওপেন ইয়ে করে না, অ্যাডভোকেট করে না। এটা আমি আগে কখনো এরকম মানে হতে দেখেছি, এটা ঠিক, কিন্তু সরাসরি বলে না যে আমরা এটা করতে, তুমি এটা করো, তুমি এটা, এক ধরনের ডিকটেট করার। আন্তর্জাতিক রাজনীতি আমরা যারা ফলো করি, অনুসরণ করি, তারা একটা জিনিস সবসময় দেখি, আমেরিকা যা চায় ব্রিটেন, অস্ট্রেলিয়া এইসব দেশ কিন্তু প্রতিযোগিতা করে কত আগে তার পক্ষে থাকতে পারবে সে। ঠিক এমন সময় বাংলাদেশে একটা নিউজ এসেছে, ব্রিটিশদের একটা আগে ইউনূস সরকারের সমালোচনা করে যে অবস্থানটা ছিল, ওই অবস্থান তারা পরিবর্তন করেছে। এটা রূপা হকের সফরের কোনো প্রভাব মনে হতে পারে আপনার এটা? না, তারা পরিবর্তন করে না, তারা ওই প্রেস রিলিজটা, ওই স্টেটমেন্টটা উইথড্র করেছে, তারা পরিবর্তন করেছে, ওই স্টেটমেন্ট পরিবর্তন করেছে এটা কিন্তু বলে না, তারা আরেকটা স্টেটমেন্ট কিন্তু দেয় নাই। যে স্টেটমেন্টটা তারা ওখানকার ফরেন মিনিস্ট্রিকে বা ফরেন মিনিস্টারকে পাঠিয়েছে, সেই স্টেটমেন্টটা তারা উইথড্র করেছে, মানে তারা ওই স্টেটমেন্টটা উইথড্র করে নিয়েছে। তারা এখন এখন বলতে পারেন তারা নিউট্রাল জোনের মধ্যে আছে, মানে এদিকও নাই ওদিকও নাই, কিন্তু পক্ষে গেছে এটা তো আপনি বলতে পারেন না, কারণ তারা উইথড্র করে, তারা তো নতুন কোনো স্টেটমেন্ট দেয় নাই, একটাও দেয় নাই তারা। তবে হ্যাঁ, এই স্টেটমেন্ট ওদের হলো একটা অল পার্টি গ্রুপ আছে, যে গ্রুপটা এই বিভিন্ন দেশে যে ধরেন সংখ্যালঘু নির্যাতন, অমুক তমুক যে অস্থিরতা গুলো, এগুলো নিয়ে তারা রিপোর্ট করে। তো সেখানে প্রথম দিকে যে অস্থিরতা ছিল, প্রথম দিকে যে বা সংখ্যালঘু নির্যাতনের যে যে আন্তর্জাতিক প্রচার করেছে, তখন তারা এটাকে একটা রিপোর্ট করেছে। তো সেই রিপোর্টটা উইথড্র হওয়ার মানে তারা উইথড্র করে নিয়েছে, রিপোর্টটা উইথড্র করেছে, কিন্তু তারা তাদের মনোভাব চেঞ্জ করছে এটা কিন্তু বলেনি, যে এখন পরিস্থিতি ভালো, এটা কিন্তু বলে না, তারা মানে নতুন ধরনের কোনো বক্তব্য তারা দেয়নি। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে রূপা হকের, ব্রিটিশ পার্লামেন্টের লেবার এমপি রূপা হকের, এবং ধরেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি যেভাবে নিজে সরে গেছেন, তো সেখানে এই দুটো বিষয়ে একটা প্রভাব অবশ্যই পড়েছে। এটা পড়ার কারণ হলো যে প্রথমত হলো রূপা হক বাংলাদেশে এসেছিলেন, যে আমাদের শিল্প, বাংলাদেশে যে ব্রিটিশরা ব্যবসা করতে পারে, ব্রিটিশ বাঙালিরা এই ব্যবসা করতে পারে, তাদেরকে নিয়ে আসছেন এবং এদেরকে, কিন্তু মজার ব্যাপার হলো উনি পুরোটা সময় কিন্তু আইদার ইন্টারিম গভর্নমেন্টের লোকজনের সাথে ওনার মেলামেশা হয়েছে, সবগুলো মিটিং, অলমোস্ট সবগুলো মিটিং মেলামেশা হয়েছে। আর হলো কিছু সেমিনার টিমিনারে জয়েন করেছেন, সেটা হলো ধর সেখানে মানে অলমোস্ট এককভাবে বিএনপির উপস্থিতি ছিল, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং ওনার যোগাযোগটাই পুরাটা ছিল ধরেন বিএনপি কেন্দ্রিক এবং ইন্টারিম গভর্নমেন্টের সার্কেলের ভেতরে। আর ধরেন ইনফর্মাল যে যোগাযোগটা, এটা বেশিরভাগই মেনটেন করেছে হলো বিএনপি এবং ইয়ে কিনা করছে ইন্টারিম গভর্নমেন্টের সাথে সম্পর্কিত ছাত্র সমন্বয়করা। তো স্বাভাবিকভাবে একজন তার সাথে 14 দলের কোনো যোগাযোগ হয় নাই, বা জাতীয় পার্টির কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো যোগাযোগ, তাদের মত তো ওনার কানে যায়নি, এটা তো খুব স্বাভাবিক না। ওনার কাছে গেছে হলো শুধুমাত্র যেটা আওয়ামী লীগ বা 14 দল বা জাতীয় পার্টি, এদের মতামতের বিপক্ষে যে মতটা সবসময় যেটা আছে, সেটাই ওনার কাছে গেছে। এখন খুব স্বাভাবিক উনি যখন দেখেছেন যে যদি উনি করে থাকেন, আমার ধারণা করছেন হয়তো যে অল পার্টি এটা উইথড্র করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, সেটা কারণ হলো যে অল পার্টি ইয়েতে স্টেটমেন্টে যে সংখ্যালঘুর ব্যাপারটা হয়েছে, এটা টোটালটা ওনার কাছে ওয়াইপ আউট, ওনার কাছে এটা প্রকাশ্যে নাই, ওনারা কেউ এগুলা বলে নাই, ওনার ওনার কেউ এগুলা বলে নাই। তো উনি অলমোস্ট ধরেন বিভিন্ন মিটিং এ, আমি ওপেন মিটিং এর মধ্যে দেখছি যে উনি দুষ্টমি করতেছেন, যে দুই পার্টির লোক একবার এই দল একবার ওই দল, এটা কেমন কথা, মানে একেবারে কি বলতে পারেন, এটা একেবারে অনানুষ্ঠানিক কথাবার্তার মতো উনি বলেছেন। এগুলো আমি দেখেছি। তো যেহেতু অনানুষ্ঠানিক, ওনাকে যে কেউ সিরিয়াসলি কোনো ব্রিফ করে না, স্বাভাবিকভাবে উনি ওই অনানুষ্ঠানিক কথাগুলোকে উনি ধারণ করছে, এবং উনি সেটাই ওই ইয়েতে অল পার্টির যে গ্রুপের মধ্যে উনি ওইটা ব্যক্ত করেছেন, খুব স্বাভাবিক। এবং এটা আমি কোনো দোষের কিছু দেখি না। আপনি যদি কার সাথে আপনার মত যদি কার কাছে পৌঁছাইতে না পারে, সে তো জানে না আপনার মতটা কি, তো স্বাভাবিকভাবে সে যে মতটা পেয়েছে সেই মতে পক্ষিত থাকবে। এটা কি মনে হয় তবে আপনি যেটা বললেন যে উইথড্র করেছে, এতে যুক্তরাজ্যের মনোভাবের কোনো চেঞ্জ হয়েছে কিনা, সেটা কি আপনি জানতে চান? আমার মনে হয় যুক্তরাজ্যের মনোভাবের, মানে সরকারি মনোভাবের কোনো পরিবর্তন হয়েছে আমি মনে করি না। এই জন্য
আপনি জাস্ট ভাবেন তো দেখি, ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টেইমার বাংলাদেশের যে কোনো একজন উপদেষ্টা সম্পর্কে বললো যে ও দুর্নীতিবাজ, ওকে সরাও এখন, বাংলাদেশ কিভাবে নেবে? জাস্ট থিঙ্ক অফ ইট। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশটা দরিদ্র থেকে মধ্য উন্নত দেশের দিকে যাচ্ছে, এরকম একটা দেশ। ও কিন্তু ঘাড় বাঁকা করে বলবে আমাদের সম্পর্কে এই কথা কেন বলবে? কারণ আপনি দেখেন কেন বলবে, আমি বলতেছি এটার যুক্তিটা দেখেন। সেটা হলো ইন্ডিয়া কোনো কিছু বললেই তো রিয়েক্ট করতেছে। আপনি যখন ইন্ডিয়া কারো সম্পর্কে কিছু বলে সঙ্গে সঙ্গে রিয়েক্ট করতেছে। তো স্টেইমার যদি এই কথাটা বলে, কি বাংলাদেশ মেনে নেবে? মেনে নেবে না। তাহলে বাংলাদেশের যখন একজন প্রধান উপদেষ্টা যখন ব্রিটেনের একজন মন্ত্রীকে ডাকাত বলে, তখন কি আপনাকে মনে হয় কোনোভাবে ওই ক্যাবিনেট বা ওই সরকার বা ওই যারা সরকারি দলে আছে তারা এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করেছে? শুধুমাত্র ভদ্রতার কারণে তারা কোনো মন্তব্য করেনি। শুধু ভদ্রতা, মানে ব্রিটিশ ভদ্রতার সাথে বাঙালি ভদ্রতা মানে পরাজিত হয়েছে। আমরা যে অসভ্য, আমাদের প্রধান উপদেষ্টাতে আমরা অসভ্য জাতির প্রতিনিধি উনি, সেটা উনি প্রমাণ করেছেন। উনি একটা দেশের আর একজন মন্ত্রীর বিরুদ্ধে, মন্ত্রীকে উনি ডাকাতের সাথে তুলনা করেছেন। উনি ওনার নিজস্ব চ্যানেলে, এটা তো কূটনৈতিক বহু চ্যানেল আছে, ইফ ইউ হ্যাভ সামথিং ভেরি স্পেসিফিক ইউ শুড গো। আপনি স্পেসিফিক চ্যানেলে যাবেন এবং ওটা আপনি জানাই দিবেন। স্টেইমার যদি গোপনে একটা তথ্য পেত বা তার কাছে একটা ইনফরমেশন যেত তার এমবেসির মাধ্যমে, দেখো টিউলিপ এই চুরি করেছে, সো টিউলিপের ব্যাপারে তোমরা সাবধান হও, কূটনৈতিক ভাষা এটা হইতে পারতো। কিন্তু উনি ওনাকে প্রকাশ্য স্টেটমেন্ট দিয়ে বলছে ডাকাত। এখন আপনি বলেন তো, আপনি আপনার অবস্থান থেকে বলেন যে আপনি আপনার ঘরের আপনার সন্তানের কেউ এসে যদি বাইরে থেকে গালি দেয়, আপনি কি করে ডিফেন্ড করেন? আপনি ডিফেন্ড করবেন তো। কিন্তু কেউ যদি গোপনে এসে আপনার কাছে নালিশ করে যে আপনার সন্তানটা কিন্তু এই দুষ্টামি করে, এটা ঠিক করেন, আপনি কি করবেন? আপনি আপনার সন্তানদের শাস্তি দিবেন। এখন ব্রিটিশ সরকার কিভাবে, আপনার মনে হয় ব্রিটিশ সরকার তার অবস্থান চেঞ্জ করবে? আমার মনে হয় যে স্বাভাবিক যে কূটনৈতিক রীতিনীতি যেটা বাংলাদেশ রক্ষা করে নাই, এই জন্য বাংলাদেশকে ভবিষ্যতে ব্রিটিশ সরকারের একটা বিরোধিতা বা এই সরকারকে একটা রোষানলে পড়তে হবে। ইলেন মাস্কও কিন্তু একটা মন্তব্য করেছেন। ইলেন মাস্কের মন্তব্যটা নিয়ে খুবই ডিবেট আছে, আমি জানি সেটা কি। উনি বলেছেন করাপ্ট মিনিস্টার করাপ্ট, কিন্তু উনি যেদিন মন্তব্যটা করেছেন সেদিন তো টিউলিপ করাপ্ট মিনিস্টার না। খেয়াল করে দেখেন, টিউলিপ পদত্যাগ করার 2 দিন বাদে কিন্তু আরেকজন, যখন যেদিন পদত্যাগ করেছে সেদিনই কিন্তু ওই দুর্নীতি মন্ত্রী হয়েছে একজন। হ্যাঁ, তো উনি যেদিন মন্তব্য করেছে, খেয়াল করে দেখো, উনি শিশু বিষয়ক বা এরকম বিষয়ক একজন মন্ত্রী এবং করাপ্ট মিনিস্টারকে করাপ্ট বলছে, দুইজনকে বলছে। হ্যাঁ, তো ওই সময় তো আরেকজন, ওনার 2-3 দিন, থার্ড ডে এর মাথায় কিন্তু এই ইলন মাস্কের কমেন্ট আছে। আপনি জাস্ট টেকনিক্যালি ভাবেন। এবং ইলন মাস্কের কি এত সময় আছে যে মানে একজন পদত্যাগ করে গেছে বা এরকম কি ইলন মাস্ক হবে যে একজন পদত্যাগ করেছে তার নিয়ে কথা, নাকি বর্তমানটা নিয়ে কথা বলছে? আমি ধরে নিলাম সে অতীতটা নিয়ে কথা বলছে, কিন্তু টেকনিক্যালি কিন্তু ইলন মাস্ককে আপনি বলতে পারেন না যে ব্রিটিশ মানে যে সাবেক সরকারের বা সাবেক দুর্নীতি বিষয়ক মন্ত্রীকে কথা বলছে। এটা আমার কাছে টেকনিক্যালি মনেই হয় না, তবে হ্যাঁ, ভাবতেই তো পারা যায়। বাংলাদেশের জাতির পিতার পরিবার রীতি, তো বাংলাদেশের কিছু সাংবাদিক এমন কিছু মন্তব্য করেছেন যে পুরো পরিবারটাই এরকম। এইটা মনে হয় তাদের যার একদিন তারা, আমার মনে হয় এটা নিয়ে আমরা কথা না বলাই ভালো। কারণ এই যা কিছু ওনারা বলছেন, হ্যাঁ, একদিন এগুলোর উত্তর ওনাদেরকে দিতে হবে। কারণ ধরেন দেখেন, আমি কতগুলি আপনার বলি যে আপনি যদি আমাদের দেশের আইন উপদেষ্টার কথা চিন্তা করেন, তার ব্যাকগ্রাউন্ড থেকে, সে গণ আদালত থেকে, আপনি সম্পৃক্ত ছিলেন সেগুলো, গণ আদালত থেকে শুরু করে ওনার ভূমিকা, গোলাম আজমের বিরুদ্ধে সাইদিকে নিয়ে রিপোর্ট করা, আবার উনি ওইটার উল্টা দিকে উনি ইয়ার সময়, সরি, এক সময় গণ আদালতের সমস্ত ডকুমেন্ট উনি মেরে দিচ্ছেন। বাংলাদেশের মানুষদের যে আমাদের যারা যে সময় যে দায়িত্ব পালন করে, যখন যে সুযোগ পায় আরেকজনকে যে হামলা করে, সমালোচনার হামলা বলি আমি এটাকে, আমার মনে হয় এটা আমাদের জাতিগত সমস্যা। যে আপনার সাথে আমার, ধরেন এখন বনিবনা হলো না, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়নি, কিন্তু বনিবনা হয়নি, দ্যাটস অল। কিন্তু আমি আর আপনি যখন আমার সাথে এই মুহূর্তে বনিবনা হলো না, আমি আপনাকে গালি দিয়ে দিলাম, এবং এটা ধরেন গালিটা এমন সিরিয়াস গালি যে আপনার মনেই হচ্ছে যে আমি সারা জীবন আপনাকে অপছন্দ করছি। আসলে ঘটনা কিন্তু তা না। জাস্ট আসিফ নজরুলের কথাই ভাবে, সে কি সারা জীবন, সে
এই যে আইন উপদেষ্টা হওয়ার বছরখানেক আগেও বঙ্গবন্ধুর বই নিয়ে কি পরিমাণ বক্তৃতা ঝাড়ছে, বঙ্গবন্ধুর অভিজ্ঞতা নিয়ে কি যে বক্তৃতা দিচ্ছে। এই যে তৃতীয় মাত্র মতো ইয়াতে গিয়ে কি বলে টকশোতে গিয়ে উনি কি রকম বঙ্গবন্ধু বন্দনা করেছেন, শেখ পরিবারের বন্দনা করেছেন, ঠিক আছে, বঙ্গবন্ধু জেল নিয়ে বন্দনা করেছেন। এখন যদি আমি এইভাবে দেখি, আমাদের সাংবাদিকরা যদি তাৎক্ষণিক একটা গালি উগলাই দিয়ে আসেন, এরা কিন্তু আবার পরবর্তীতে আবার এটা গিলতে হবে। কারণ বঙ্গবন্ধু এমন একটা ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু কিনা বঙ্গবন্ধুর পরিবারের কাদের নিয়ে আমি কোনো ডিফেন্ড করতেছি না, তাদের কি কর্ম আছে অপকর্ম আছে আমি জানিও না, আমি কিন্তু বঙ্গবন্ধুকে আমি ডিফেন্ড করি হলো যে বঙ্গবন্ধু নিয়ে যারা বাজে শব্দ উচ্চারণ করে, বঙ্গবন্ধুকে যারা খাটো করতে চায়, বঙ্গবন্ধুকে যারা মানে অমর্যাদা করতে চায়, তারা নিজেরাই মর্যাদাহীন, এবং আমি তাদেরকে নির্দয় বলবো, এবং আমি ওদের মানে ওদের হার্ট নাই আর কি, নির্দয় এইটা আমি বলবো। আর আমি তাদের বলবো যে তারা তাদের বাপ মাকে অস্বীকার করলে অস্বাভাবিক না, পারিবারিক জীবনে হয়তো এরা এমনই। আপনার আসিফ নজরুলদের বক্তব্যে মনে হচ্ছে নির্বাচনের চাইতে শেখ হাসিনার ফাঁসিটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। এটা কি তাদের ভয় থেকে শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ফিরলে তাদের বিচার হবে? এটা আপনার মনে হয় না এটা আমরা অ্যাজ এ বাঙালি এটা আমাদের চরিত্র? আমরা যখন যে আসে সেটারে নিয়ে আমরা বন্দনা করতে পারি, জাস্ট আগের দিনের জনকে সমালোচনা করি, আগের দিন জনের পায়ে শুলে চড়ায় দেই, এটা আমাদের ক্যারেক্টার, দিস ইজ আওয়ার ক্যারেক্টার। আমরা বঙ্গবন্ধু মারার পরে উল্লাস যতটুকু পড়ছি তাদের বঙ্গবন্ধু মারার পর, এবং আমি আমার ব্যক্তি জীবনে ছোট ছিলাম আমি, তখন আমি দেখেছি যে উল্লাস করে নাই তা তো না, উল্লাস তো করছে কেউ কেউ, আবার অনেকে কাঁদছে। আমি আমার ফ্যামিলিতে আমি আমার বাপরে অনেকদিন খেতে দেখিনি ঠিক মতো, কান্নাকাটি করছে, আমার মা কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, তো এগুলো আমি দেখেছি। কিন্তু আবার আমি এটাও তো দেখছি হাসি তামাশাও করেছে, সে তো আমি ছোটবেলায়। আপনি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ছোট হইলেও কি মিছিল হয় না জিয়াউর রহমান মৃত্যুতে আনন্দ প্রকাশ করে? হয়েছে। তো আপনি এরশাদের ইয়ের সময় তো একই রকম, আপনি দেখেন অভ্যুত্থান হয়ে গেছে। তো আমরা যখন যাকে মোটামুটি হটাইতে পারি তার বিরুদ্ধে অনেকদিন লেগে থাকে, তাকে শুলেচরণ, এরশাদের শুলেচরণের কথা বলেছে, তাই না? জিয়াউর রহমান তো মেরেই ফেলছে, এরশাদের শুলেচরণে খালেদা জিয়াকে তো চেষ্টা করা হয়েছে, শেখ হাসিনারও চেষ্টা করবে। শেখ হাসিনা যদি পারে করবে, এবং উনি যদি আসলেই দোষী হন, তবে ফাঁসি দেওয়ার মতো দোষে মানে দোষ ওনার ডিরেক্টলি ওনার বিরুদ্ধে প্রমাণ করা যাবে, এটা আমি জানি না, হইলে দেখা যাক। এটা আমরা ওনারা আশা করতেই পারেন। আর আইন তার নিজস্ব গতিতে চলবে, আমার কথাই চলবে না, ওনাদের কথাও চলবে না। আইন যদি নিজস্ব গতিতে চলতে দেয়া না হয়, আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমেরিকানরা যে নিজেরা নিজেদেরকে যেভাবে ভাবতেছে, তারা গিল্টি ফিল করতেছে যে একটা সরকার ফেলে দিয়ে তারা কি করলো, এই যে তাদের একটা গিল্টি ফিলিংস থেকে তারা কিন্তু একজন অ্যাম্বাসেডারকে খতম করে দিয়ে আরেকটা ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডার পাঠিয়েছে ওদের ড্যামেজ রিপেয়ার করার জন্য। তো আমার মনে হয় না বিষয়গুলো একেবারে এত সহজ। চাইতে তো পারি। আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রশ্ন আবার আসি। উনি সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলছেন, কিন্তু সংস্কার কমিটির যেগুলো নির্বাচন সম্পর্কে, যেমন বদিউল আলম মজুমদার, উনি সংস্কার ওইখানে যে প্রসঙ্গগুলো আনা হচ্ছে, যে যদি কোনো কোর্ট কাউকে ঘোষণা করে তিনি পলাতক, তিনি নির্বাচন করতে পারবেন না, আসামি তো পরে বিচার পরে। এই অবস্থায় আওয়ামী লীগকে কি সহ নির্বাচন করার পথে আছে এই সরকার? ওয়েল, আমার মনে হয় দেখেন, একটা 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 দলের একটা স্বপ্ন থাকে, তাদের একটা স্বপ্ন আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করার। এখন সেই স্বপ্ন আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা আমার আপনার কাছে কি মনে হয়? আমেরিকান যে দুতিয়ালি, জাতিসংঘের দুতিয়ালি, জাতিসংঘ যেখানে সেখানে পরশুদিনই তো জামাতের সাথে বৈঠক করে তারা বলে দিচ্ছে যে সব দলের নির্বাচনে তারা সব দল নির্বাচন হলে তাদের অসুবিধা আছে। তারা জামাত কিন্তু প্রকাশ্যে প্রেস ব্রিফিং করে বলছে তাদের কোনো আপত্তি নেই, জনগণের উপরে নির্ভর করে। তারা কিন্তু যায় না এই লাইনে। তারা কিন্তু জাতিসংঘের ওই যে ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ ইলেকশন এবং সবার মতামতের ভিত্তিতে যে কোনো কিছু করা, এই লাইনেই তো যাচ্ছে। জাতিসংঘ তো সেটাই পার্সু করে যাচ্ছে, এবং জাতিসংঘ বিএনপির সাথে কথা বলেও একই কথা বলেছে
জাতিসংঘের যে ধরেন এই বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের যে এই ঢাকায় যে একজন উপদেষ্টা আছেন মানবাধিকার বিষয়ক একজন হুমা খান, তারপরে তাদের যে কি কি গোয়েন যেন যিনি আবাসিক প্রতিনিধি, তারা তো এই যে মানবতা বিরোধী অপরাধের যে আদালত, সে আদালত পরিদর্শনে গিয়ে কিন্তু তারা বিচার প্রক্রিয়া, বিচারের স্বচ্ছতা, বিচারের এই সব কিছু নিয়ে তারা প্রশ্ন করছে, এবং তারা ওখানেও কিন্তু বড় করে নিউজ হয়েছে যে জাতিসংঘ সহযোগিতা করবে। কিন্তু জাতিসংঘ কিসের সহায়তা করবে? যেখানে যেখানে আপনার সমস্যা আছে সেটা সহযোগিতা করবে। কারণ আপনি স্বচ্ছতা ঠিক মতো নিশ্চিত করতে পারবেন কিনা, সেখানে আপনার যদি ঘাট থেকে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যাবে সেটার ব্যাপারে আপনার সহায়তা করবে, ট্রেনিং দিবে। আপনি কিভাবে আদালতে প্রসিকিউশন কিভাবে তদন্ত করবে সেটা ট্রেনিং দিবে। মানে আপনি তদন্ত প্রক্রিয়া যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না, তারা কিন্তু তার পক্ষে নাই। এটাই তো মানে এই যে সহযোগিতা কেন কেন এটার জন্য যে আপনি তদন্ত প্রক্রিয়া কোনো ভুল করতে পারবেন না, এটাই তো মতটা। এই জন্য আমরা তোমার ট্রেনিং দিতে চাই, ভুল করা যাবে। তো এই সমস্ত সহযোগিতার পেছনে তো হলো আপনার ঘাটতি আছে বা আপনার সমস্যা আছে, আপনার সমস্যাগুলো মেটানোর জন্য আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। এই সহযোগিতাটা এইভাবে যদি কেউ না দেখে, তাহলে তো যদি মনে করে যে জাতিসংঘ সারাক্ষণ সহযোগিতা করবে, জাতিসংঘ সারাক্ষণ সমর্থন দিবে, কথাটা যদি এইভাবে আসে, হ্যাঁ সমর্থন তো জাতিসংঘ দিতেই চায়, সে কারিগরি সহায়তা দিতে চায়, প্রযুক্তি সহায়তা দিতে চায়, সে আপনাকে ট্রেনিং দিতে চায়, আপনাকে যাতে আপনার কোনো ঘাটতি না থাকে। তো আপনি ঘাটতি সহ, তার মানে জাতিসংঘ বারবার বলে দিচ্ছে আপনি ঘাটতি সহ কোনো বিচার করতে পারবেন না। এটাই তো জাতিসংঘের একবারে আপনার ইচ্ছা, যদি তাই হয়, যে তাই হয়, আপনি কেউ হাসিনাকে শুলে চড়াবে, কেউ অমুককে শুলে চড়াবে, কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে, এগুলো কি জাতিসংঘের এই সহযোগিতার ফ্রেমওয়ার্কে আসে? জাতিসংঘ কি সহায়তা করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সহযোগিতা করবে? আপনি মনে হয় জাতিসংঘ কি আওয়ামী লীগের আওয়ামী লীগের পুরো রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া, যদি আইনগত প্রক্রিয়া, সেটাকে সহযোগিতা করবে? মনে হয়? আমার মনে হয় না। আপনি কি? আমার মনে হয় এই একটা জিনিস আপনি যে এই সহযোগিতাগুলো শুধু আমাদের ঘাটতি পূরণের জন্য। তো আমাদের ঘাটতি কি কি আছে সেটা তারা বলে দিচ্ছে। তো ঘাটতিগুলো কিন্তু চিহ্নিত। এই চিহ্নিত ঘাটতিগুলো করে কিন্তু আপনি বাংলাদেশে কোনো কিছু করতে পারবেন না। জাতিসংঘ কিন্তু এটা ক্লিয়ার করতেছে। সোহেল ভাই, আপনি বাংলাদেশের সিনিয়র একজন সাংবাদিক আপনি? না, আমি সিনিয়র সাংবাদিক, আমি সাংবাদিক। আচ্ছা, বাংলাদেশের একজন সাংবাদিক, অনেকদিন এই প্রফেশনের সাথে জড়িত আপনি, এবং আমি রিটায়ার্ড। আচ্ছা, সেই মানুষটা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষতি করেছেন, আপনি জানেন সেটা? আমি ক্ষতি করেছি এটা আমাকে অবশ্যই অনেকে ফোন করে বলেছেন যে আমি কয়েকজনের ক্ষতি করেছি। যেমন এটা নাম না বলা, অনেক কাউকে দুদকের মাধ্যমে কারোর বিরুদ্ধে মামলার নোটিশ দেওয়া হচ্ছে, কারোর বিরুদ্ধে অভিযোগ পাঠানো হচ্ছে, কাউকে মামলা দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। এবং আমি যার পরনাই দুঃখিত যদি আমি কারো কোনো ক্ষতির কারণ হয়, কারণ আমি কারণ আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমি কোনো পক্ষের ক্ষতির কারণ হতে চাই না। আমি ইনফরমেশন দিয়েছি, এবং সেটা যদি কেউ থ্রেট মনে করে তাহলে আই এম সো সরি। আমার সাংবাদিকতাকে কেউ থ্রেট মনে করা উচিত না, কারণ আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি কিন্তু ইনফরমেশন দিচ্ছি। এতক্ষণ তো আপনার সাথে যা বলেছি আমার নিজস্ব মতের একটা জায়গাতে শুধু নিজস্ব মত দিয়েছে, সেটা এই নিজস্ব মত আমি সবসময় বজায় রাখবো, সেটা বঙ্গবন্ধুকে নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, এবং বাংলাদেশের অখণ্ডতা নিয়ে, বাংলাদেশের মানে সংবিধান নিয়ে। এইটাকে আমি ধারণ করি, এইটাকে আমি মনে করি যে এটা আমার পবিত্র দায়িত্ব, এটাকে ডিফেন্ড করা। সেটার ক্ষেত্রে যেখানে যা বলেন আমি ওইটার পক্ষে, এটার বিপক্ষে আমি যাব না। এর বাইরে আমি ইনফরমেশন ছাড়া কোনো কথা বলতে চাই না। বেচারা আব্দুল হামিদ বাংলাদেশের প্রবীণ একজন রাজনীতিবিদ, অনেকদিন তার এলাকায় যান নাই, তার এলাকায় তার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হামিদ ভাইয়ের সাথে আমার পরিচয়, যদি মানে সরাসরি পরিচয়ের কথা বলি, আমি এখনো স্মরণে পড়ে, যদি আমি কখনো এটা মেনটেন করি না, আসলে আমি কারোর সাথে সম্পর্ক মেনটেন করি না ওইভাবে। হামিদ ভাই কিশোরগঞ্জে একটা কর্মী সভা অথবা জনসভা করছে। তো সেটা করে উনি, আমাদের ওখানে করেসপন্ডেন্ট ছিল শাহজির রহমান, মারা গেছেন, উনি পাবলিক প্রসিকিউটর ছিলেন। তো করেসপন্ডেন্ট উনি আমার টেলিফোন করে জানাইছে, সাইফুল ভাই হামিদ ভাই যাবে, আপনি একটু যদি আমি তো আর ইয়েটা পাঠাইতে পারলাম না, ক্যাসেটটা হামিদ ভাই দিয়ে দেবেন। হামিদ ভাই এত বড় একটা ক্যাসেট নিয়ে আসছে। আমি তখন 4 তলায় বা 3 তলায় বসি, আমার 3 তলা অথবা 4 তলায় বসি। আমি তো কষ্ট করে ওখানে উঠছি, উঠে আমার কাছে ক্যাসেটটা দিয়ে বলছি, খুব নরম করেছে, আজকে রাতে প্রচার হবে,
আমি বলছি, আপনি অনেক দেরি করে এনেছেন, কিন্তু প্রচার হবে, আপনি বসেন, আপনি একটু চা খেয়ে যান। কয় না, আপনি একটু চা খেয়ে যান। আপনি না চা খেয়ে গেলে আমার এত দূর উঠে আসছেন, একটু পানি খেয়ে যান। তো বসায় পানি টানি খান। সে হামিদ ভাই সঙ্গে সঙ্গে চলে যেতে চাইলো, কিন্তু প্রায় 15-20 মিনিট আমার সাথে আড্ডা মারলো, ওইটা প্রচার হওয়া দেখে তারপরে গেছে। আমার এখনো মনে আছে যে তখন তরুণ, অলমোস্ট তরুণ মানে আমাদের বয়সী, বাট তখনকার চেহারা আর এখনকার হামিদ ভাইকে দেখলে মনে হচ্ছে কত প্রবীণ, বয়োবৃদ্ধ মানুষ। আমি স্টিল রিমেম্বার হিম। বাংলাদেশে আমরা অনেকদিন ধরে সাংবাদিকতা করেছি, বাংলাদেশে কোনোদিন আমরা দেখি নাই যে গ্রেপ্তারকৃত মানুষকে আদালতে তারপর হামলা করা হয়। এই প্রথম এটা বাংলাদেশে হইলেন। এখন বাংলাদেশের যারা ক্ষমতার বাইরে আছে, যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাদের পক্ষে কোনো একজন আইনজীবী যে দাঁড়াবেন, সেই আইনজীবী দেখে দেখে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বাংলাদেশের চিটাগাংয়ে যে চিন্ময় প্রভু, উনার বিপক্ষে একটা আইনজীবীদের প্যানেল বলেছে এই আদালতে কেউ তার পক্ষে মামলা লড়তে পারবেন না। সেই বাংলাদেশ কোথায় যাচ্ছে আমাদের মনে হয়? আসলে সবকিছুরই একটা শুরু আছে এবং শুরুর পরে এটা এক্সট্রিমে যায়। আপনি আমি জানি না আপনি মনে আছে কিনা, এই ধরনের ছোটখাটো ঘটনাগুলো শুরু কিন্তু আওয়ামী লীগ আমলেই হয়েছে। আওয়ামী লীগ আমলেই বিভিন্ন জায়গাতে, কয়েকটা জায়গাতে, বিশেষ করে আপনার নিশ্চয়ই মনে আছে আমার দেশ পত্রিকার সম্পাদক, যাকে ধরেন আপনি আদর্শিকভাবে পছন্দ করতে নাও পারেন, তার বিরুদ্ধে অনেক কিছু থাকতে পারে, কিন্তু মনে আছে ওনাকে, আমার ধারণা, আমার যতটুকু মনে পড়ে, মফস্বলের কোনো একটা শহরের আদালতে ওনাকে, ওনার গায়ে হাত তোলা হয়েছে। কুষ্টিয়ায়। হ্যাঁ, দেখেন শুরু যেটা হয় সেটা যে কত ওই জিনিসগুলোর উদাহরণ হয়ে এখন বড় হয়ে আসতেছে, এটা সত্য। আপনি কোনটাই কাম্য না, কিন্তু ঘটনাগুলো ওই সময়েও শুরু হয়েছে, ওই সময়ই এটা হয়েছে। এবং এই একটা দুইটা ঘটনা কিন্তু মানুষ মনে রাখে, এবং সেটার কিন্তু ক্যাসকেডিং ইফেক্ট হয়, এবং সেটা কিন্তু ওই গুণ হয় না, বলে না আমরা গুণ অঙ্ক বলি না, এই গুণের মতো করে এসে আজকে আওয়ামী লীগের ঘাড়ে এটা চেপেছে। কারণ আওয়ামী লীগ এই কাজটাগুলো 2-4টা করেছে, সেটা কিন্তু এই 2-4টাও কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না। সেগুলোর জন্য তখন যদি একটু সরি বলতো, যে দিস ইজ হোয়াট হ্যাপেন্ড, উই আর সো সরি ফর দিস, এটা বলে নাই, বরং তখন আমি আওয়ামী লীগ নেতাদের বা আওয়ামী লীগ কর্মীদের দেখছি উল্লাস করতে। তো এটা তো ঠিক না। আপনি কি বলেন, যে কেউ হোক, যে কেউ হোক, তিনি যখন আইনের কাছে আছেন, তখন কি তার উপরে হামলা করা আইনের প্রতি সম্মান? আওয়ামী লীগ তো এই ভুলগুলো করেছে রে ভাই। সেটা আওয়ামী লীগ সেন্ট্রালি করুক আর আওয়ামী লীগ মফস্বলে কোনো ক্ষুদ্র জায়গায় করুক, কিন্তু সেটা আওয়ামী লীগ কিন্তু কখনো বলে নাই যে এই কাজটা খারাপ হয়েছে। যে যে ঘটনাগুলো ওখান থেকে শুরু হয়েছে সেটা আজকে এত বড় হয়েছে, আজকে আপনাদের আজকে আওয়ামী লীগের উপরে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বড় বেশি হচ্ছে। দেখেন, ওই যে বলে না, একটা কথা বলে, এটা পাপ বাপকেও ছাড়ে না। তো আপনি ছোট করে শুরু করেছেন, ঠিকই শুরু হয়েছিল, আপনি একটা নিন্দা করাও উচিত ছিল আওয়ামী লীগ, সেটা আওয়ামী লীগ করে নাই। আমি এই সমালোচনাগুলো যদি বাড়ি ভাই না করেন বা করেন, যে আসলে এগুলো সৃষ্টি কোথা থেকে হচ্ছে, সৃষ্টিগুলো কিন্তু আওয়ামী লীগের আমলে, সে সময় আওয়ামী লীগের সৃষ্টি হতেই পারে, একটা নেতা বা এলাকার কর্মী ভুল করতে পারে, কিন্তু সেন্ট্রাল আওয়ামী লীগ কি করেছে, বা সেই জেলা আওয়ামী লীগ কি করেছে, বা বিভাগীয় আওয়ামী লীগ কি করেছে, বা কোনো মন্ত্রী কি করে, বা প্রধানমন্ত্রী কি করে, কেউ কিছু বলে নাই। সবাই থেকে মনে করছে আচ্ছা মাহমুদুর রহমান উপর মামলা, হামলা হয়েছে, যা হওয়ার। কিন্তু সেই রক্তটা কিন্তু এখনো চোখে ভাসে। আপনার কি ভাসে না এটা? আমার কিন্তু চোখে ভাসে। আই স্টিল রিমেম্বার মাহমুদুর রহমান রয়েছে এটা। মাহমুদুর রহমান সাংবাদিক না, এটা আমি আমি ওকে সাংবাদিক মানিও না, কিছু মানে না, কিন্তু ওনার প্রতি যে অত্যাচারটা হয়েছে, যে কোর্টের ওখানে যাওয়া হয়েছে, এটা আসলে এটা সমর্থনযোগ্য, এবং সেটা এখন হচ্ছে এটাও সমর্থনযোগ্য। মানে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মানে পালিয়ে বেড়াচ্ছেন, তারা আইনের আশ্রয় নিতে পারতেছেন না। আইনের আশ্রয় নেওয়া মানে কি, কোর্টের কাছে সারেন্ডার করে আইনের আশ্রয় নিতে হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কোন আগাম জামিন আগে দেখতাম না, এখন কোনো আগাম জামিন আমরা দেখি না। তাদের পক্ষে আগাম জামিনের জন্য কেউ কোর্টে যাচ্ছেন সেটাও আমরা কিন্তু দেখি না। শুধু আইনজীবীদের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায়, রাজনৈতিক কর্মীদের আগাম জামিনের জন্য কেউ যাচ্ছেন না কোন আদালতে। কেউ যাচ্ছে না। হ্যাঁ, এখন এইটার এটার আওয়ামী উত্তর কি লীগের নেতা কর্মীদের আইনের আশ্রয় নেয়ার পথটা তৈরি হবে কিভাবে তাহলে? না, পশ্চাৎ দেখেন, একটা সময় লাগবে। আপনার মানুষের রাগ উঠলে যেরকম রাগ প্রশমিত হওয়ার জন্য যে স্বাভাবিক সময় লাগে, এটা লাগে আর কি। অনেকটা প্রশমিত হয়ে আসছে।
এখন আওয়ামী লীগের আমার ধারণা নেতারা আত্মসমর্পণ, দু একটা জেলায় কিন্তু আত্মসমর্পণ করেছে, কিছু হয় নাই। এবং দুইটা একটা ছাত্রলীগের নেতৃত্ব আমি দেখলাম যে সে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা বলে বলে সে আদালতে উঠে গেছে, তারা কেউ কিছু বলেনি। সো এটা প্রথম দিকে রিয়াকশনটা হয়েছে কি, রিয়াকশনটা আমি বলি, আওয়ামী লীগের এইটা এই গত আমলে না বা তার আগে একদম ধরেন যে 2007-এর পরে একটা সময় পরে আওয়ামী লীগ একটু অসহিষ্ণু হয়ে বিএনপি নেতা কর্মীদের এলাকা ছাড়া করে দিচ্ছে। সেই এলাকা ছাড়ার কারণে এরপর হয়তো কিছু করে নেই, ওই বিএনপি নেতা কর্মীরা আমার জানা মতো আমার অনেক বন্ধুই বা এরা আবার আওয়ামী লীগের সাথে খাতির করে ব্যবসা বাণিজ্য করেছে। কিন্তু ওই যে আপনার কাছে এই জিনিসটা যে আমাদেরকে এলাকা ছাড়া করেছে, ওই যে মাথার মধ্যে ওইটা আছে, সে যখন সুযোগ পেয়েছে তখন আপনাকে করতেছে। দিস ইজ হোয়াট হ্যাপেনিং ভাই। আপনি করছেন, আপনার উপর করবে না এটা তো আপনি আশা করতে পারেন না। দিস ইজ হোয়াট হ্যাপেন। বরং আমি তো মনে করি যে আওয়ামী লীগ যে ভয় পেয়েছিল, যেমন ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলছে, আপনি যদি সঠিক বা একদম ইয়ে মত দেন, নির্মোহ মত দেন, ওবায়দুল কাদের বলছিল যে 5 লাখ আওয়ামী লীগ কর্মী মারা যাবে। কোথায়? আপনি কেন এই কথাটা আপনি বললেন? জাস্ট আপনি জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার মতো একটা ইরেসপন্সিবল লোক, একটা ইরেসপন্সিবল বক্তব্য, আপনি 5 লাখ লোক মারা যাবে বলে আপনি যে ইয়ে করছেন সেটা কোথায়? আপনি কেন বলেছেন? কারণটা কি? কারণটা হলো আপনারা যেগুলো করছেন এটার ভয়ে আপনি কথাটা বলেছেন যে এরকম হইলে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই। কিন্তু আপনি তো চিরস্থায়ী বন্দোবস্ত না ক্ষমতা। ওবায়দুল কাদের সাহেবের কেন মনে হলো এটা চিরস্থায়ী বন্দোবস্ত, যে ওনারা ক্ষমতা থেকে যাবেন না? কিন্তু 5 লাখ লোক তো মারা যায়নি। হ্যাঁ মারা গেছে, অবশ্যই মারা গেছে। 100 জন মারা গেল, 200 জন মারা গেল, মারা তো গেছে, কিন্তু 5 লাখ লোক মারা যায় না। আপনি কেন নেতা কর্মীদের এত ভীতু করে তুললেন? কারণ আপনি নিজে ভীতু, আপনি এই কাজটা করেছেন। ওবায়দুল কাদের তার এলাকায় তার ভাইয়ের সাথে তার যে সম্পর্ক, আপনি একটা একটা লোক, একটা দলের সাধারণ সম্পাদক, আমি তার সাথে চাকরি করছি, তার তার ব্যক্তিগত জীবনে আমি তাকে অপছন্দ করি না, কিন্তু তার রাজনৈতিক জীবনটা খালি চিন্তা করেন। লোকটা তার ভাইকে নিয়ন্ত্রণ করতে পারে না তার এলাকায়। সে লোকটা আওয়ামী লীগ নামক একটা বৃহৎ বটবৃক্ষের কিন্তু সাধারণ সম্পাদক। মানে যার শেখ হাসিনার পরে যার কথা হওয়া উচিত ছিল ইয়ের মতো, যে তার কথায় নেতা নেত্রীরা চলবে। আপনি এখন একটা নেতা কর্মী বাইর করেন যে ওবায়দুল কাদেরকে সমর্থন করবে, একটা কেউ করতে চাইবে না। কারণ ওনার এই লাগামিন এবং এই লোকটাকে শেখ হাসিনা যে সাধারণ সম্পাদক রেখেছেন, এটাও আপনি জাস্ট ভাবেন। আপনি শেখ হাসিনার সমালোচনা করতে চান না, কিন্তু আপনি এটা বলবেন না যে আপনি কি করে ওবায়দুল কাদের মধ্যে একটা কি বলে নাটুকে নাটুকে চরিত্রকে, হ্যাঁ কার্টুনিস্ট চরিত্রকে আপনি আপনার সাধারণ সম্পাদক কেন ওকে পকেটে রাখার জন্য? এটা এটা মানে আওয়ামী লীগের মতো দল যে ভুলগুলি করেছে এই ভুলগুলি শোধরাতে হবে তাদেরকে, এবং সেটার পরিণতি তারা এখন ভোগ করতেছে। আজকে ওবায়দুল কাদের পালায় থাকতে হবে কেন? সে তো আত্মসমর্পণ করার কথা। কারণ কি? কারণ হলো ওবায়দুল কাদেরকে এর আগে 2006-7 সময় মনে আছে ধরে নিয়ে ইয়ে দিয়েছিল, পিটাইছিল। সেই পিটানোর পরে ওবায়দুল কাদের তো ইয়ে হওয়ার কথা, কি বলে একটা কি বল না, ওই যে পরশ পাথরে যে ইয়ে হয়ে আপনি একদম হীরক হবেন, এটাই তো হওয়ার কথা ছিল ওবায়দুল কাদেরের। নাকি ওনার এই ড্রামা নাটকে এবং যাত্রার বক্তব্য দিয়ে নেতা কর্মীদেরকে ইয়ে করা? একদম যাত্রার কথা না, আপনার 5 লাখ লোক মারা ফেলবেন, আপনি কথাটা বলতে পারেন? আপনি বলতে পারেন কিনা এটা আপনার মুখে আসা উচিত। 5 লাখ মারা যাবে এটা তো বলতে পারেন না। আপনি অনেক কর্মীদের বলছেন কে কারে মারে আমরা দেখবো, এইটাই তো হওয়ার কথা ছিল একজন সাধারণ সম্পাদকের। না হয় কি হয়েছে যে এখন যারা মারা গেছে পুরো দায় দায়িত্ব ওবায়দুল কাদেরের। এই জন্য ওবায়দুল কাদেরের বিচার হওয়া উচিত, যে উনি যে কয়জন আওয়ামী লীগ নেতা কর্মী মারা গেছেন, যারা পলাইতে গিয়ে মারা পড়ছেন, এটা ওবায়দুল কাদের দায় দায়িত্ব। তার কথার কারণে এইসব কিছু। খুব তাড়াতাড়ি নির্বাচন হচ্ছে বাংলাদেশে? জুন জুলাইতে না, তবে জুন জুলাইতে যদি না হয়, জুন জুলাইয়ের মধ্যে এটা শেপ করবে, এটা শেপ আপ করবে আমার ধারণা। মার্চের পরে থেকে শেপ আপ হবে। মার্চের পরে থেকে আপনি রাজনৈতিক অঙ্গনেও কিছু পরিবর্তন আসবে। আওয়ামী লীগও আমার ধারণা কিছু হইলেও মুখ খুলবে, সামনে আসবে। এটা আমার ধারণা। আওয়ামী লীগের যেভাবে প্রস্তুতি নিতে চেয়েছিল, যে প্রক্রিয়া যেতে চেয়েছিল পুরানো নেতৃত্ব দিয়ে বা ইয়ে করে, পুরানো নেতারা যেভাবে আবার মাথা চাড়া দিয়ে ওই যে বলে না, ওই যে আমাদের দেশে একটা কথা বলে যে আপনি যদি কচুরি পানার ভিতরে পালায় থাকেন তারপর নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি নাক উঠায় দেন না, তো মাঝে মধ্যে আমি দেখি আমাদের বহু আওয়ামী লীগ নেতা যেগুলোকে মানে আস্থা করে ফেলে দেওয়া উচিত, সরি শব্দটার জন্য, বাট দিস ইজ হোয়াটস
ট্রুলি মানুষ হিসাবে এদেরকে আসলে মানুষের নেতা হিসাবে মানুষ হিসেবে এদেরকে সমাজে জায়গা দেওয়া হচ্ছে না। তারা আবার দেখি টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দেয়, এটা করবে ওইটা করবে, কোনো কিছুই করতে পারে না। তা যেটা করতে পারবেন না সেটা বলেন কেন? এই করব সেই করব, অনেক কিছুই তো শুনি। যাই বলেন না কেন আপনাদের যে কোনো কথাকে মানুষ কিন্তু এখন গুরুত্ব দিয়ে শুনতেছে যে আপনি কি করেন। আমি দেখি না ওনাদের বক্তৃতাগুলো বা ওনাদের কথাগুলো আমি শুনি, বিশ্বাস করেন বাড়ি ভাই, আমি নিচের কমেন্টস গুলো দেখি, আমি ওনাদের বক্তব্যের চাইতে কমেন্টস গুলা দেখি যে আপনি 90% কমেন্ট হলো ওদেরকে গালাগালি, তাদের লোকরা। এটা কোনো বিএনপির লোকরা যে করতেছে তা না, কিন্তু ছাত্রলীগ পরিচয় দিয়েই করতেছে বা যুবলীগ পরিচয় দিয়েই করতেছে। এই যারা এখন হঠাৎ করে যে কচির পানার ভিতর দিয়ে নাক বাইর করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে এবং মিডিয়ার আমাদের ইন্টারনেটের একটা অবাধ স্বাধীনতার যুগে ওনারা কথাবার্তা বলতেছেন, তো একজনকে হয়তো কোনো মতে মানুষ খেয়াল করে দেখে তার একটু রুচিপূর্ণ কথাবার্তার জন্য, আর বাকি একটাকেও, বিশ্বাস করেন একজনকেও না, আমি নাম বলতে চাই না, নাম বললে রাগ হবে না, আমি শুনছি একজন আমার উপর একটু রুষ্ট হয়েছেন, একজন না কয়েকজন রুষ্ট হয়েছেন, তাদের নাম কেমনে যেন আমি ভুলে ফেলছিলাম কোন এক জায়গায়, এটা ইয়াতে না, টকশোতে না। তো সেটা শোনার পর ওনারা খুব ক্ষুব্ধ হয়েছেন, সেই জন্য আমি প্রকাশ্যে ওনাদের নাম বলতে পারি না। কিন্তু ওনারা কিন্তু এখন ওই যে ইউটিউবে খুব সোচ্চার, এই করবেন সেই করবেন, কিছুই করতে পারে না। এখন পর্যন্ত অনেক কিছু করার কথা শুনেছি, কিছুই করতে পারে না। এবং এই যে ফাঁকা বলিগুলো, এগুলো আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য খুব ইয়ের কিনা, সেই কি তারা আসছে নেতারা এরকম কথা বলে পরে কিছু নাই কেন, তাদের কোনো সহযোগিতা পায় না। আপনি গ্রামে গঞ্জে আপনি যদি বাংলাদেশের সাথে একটু যোগাযোগ করে আপনি জিজ্ঞেস করে দেখেন আওয়ামী লীগের কোনো সেন্ট্রাল লিডার তার কর্মীদের কোনো খোঁজ রাখে কিনা, মানে যারা পলাতক আর কি, যারা আছে মাঠে আছে তারা ঠিকই তাদের সাথে যোগাযোগ করে রয়েছে। এই যে মাঠে যারা আছে এরাই কিন্তু ভবিষ্যৎ আওয়ামী লীগ। যারা পলায় আছে তারাও, মানে দেশের ভিতরে যারা পলায় আছে এবং যারা নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখে, দেশের বাইরে যে যাও থাকে তারা নেতাকর্মীদের সাথে যোগাযোগ নাই, এদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে, কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। হ্যাঁ, এখন যদি আওয়ামী লীগ আবার একচেটিয়া ভাবে কোনোভাবে এদের ভুলের কারণে, বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ আবার একচেটিয়া ক্ষমতা আসতেই পারে, কিন্তু একচেটিয়া যদি ক্ষমতা আসে তাইলে আবার অন্যরকম হতে পারে সেটা। তবে বাংলাদেশে আর মনে হয় না যদি সেনা শাসন বা যদি ধরেন উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো কিছু ছাড়া আর একচেটিয়া কেউ ক্ষমতা আসতে পারে না। মানুষ এখন নিজেকেও সমালোচনা করতে শিখছে। বাংলাদেশের একটা এলাকাতে আমি বিভিন্ন সময় গিয়ে কাজ করেছি, চাঁদপুরের কচুয়ায় আমার অভিজ্ঞতা হচ্ছে যখন এহসানুল হক মিলন ছিলেন তখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে থাকতে পারেনি, এবং মহিউদ্দিন খান আলমগীর যখন ছিলেন বিএনপির কোনো নেতাকর্মী থাকতে পারে নাই। তখন আমার মনে হতো যে ক্ষমতার পরিবর্তনের পরে এখানে অনেক লোকজন মারা যাবে, কিন্তু পরপর দুটো ঘটনা ছিল। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার আসায় বা 111 সরকারটা আসায় রাজনীতির বাইরে একটা পরিস্থিতি হওয়ায় ওই ঘটনাগুলো ঘটে নাই। এবার কিন্তু দেখা গেল রাজনীতির বাইরের লোকেরা ক্ষমতায়, কিন্তু রাজনৈতিক আক্রমণগুলো বন্ধ হয় নাই। না, এটা বন্ধ হবে কি করে বাড়ি ভাই? এটা তো আপনি খেয়াল করে দেখেন, এই পরিবর্তনটা তো এটা ক্ষমতা হস্তান্তর হয়নি, এর পরিবর্তনটা হয়ে গেছে হলো ধরেন একটা সরকারের টোটাল কলাপস করেছে, আরেকটা সরকার সেই কলাপসের জায়গা থেকে ওয়াইপ আউট করে দিয়ে আবার তারা আসছে। সো এবারে পরিবর্তনটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এখানে ধরেন অ্যাটলিস্ট 8-10টা দিন, যদিও 3 দিন পরে প্রশাসন বা উপদেষ্টার শপথ নেই, কিন্তু 10-12 দিন তো আসলে এখানে কিছুই ছিল, কোনো প্রশাসন ছিল না। তো আপনি কেয়ারটেকার, যে কেয়ারটেকার কথা আপনি বলেন, সেই কেয়ারটেকার তো যেদিন আসে তারপর সেদিন রাতেই তো ধরেন এরকম ঘটনা আছে যে 16 সচিবরে সে সরাই দিছে, ঘটনা আছে না? তো তারা কর্তৃত্ব নিয়ে আসছে, তো তাদের একটা ভূমিকা থাকে। এখনকারটা তো কেউ ছিল না, নো ওয়ান। তো সেই সময় তো এরকম হবেই, এটাই তো স্বাভাবিক। আপনি একটা কথা বললেন, মার্চ থেকে রাজনৈতিক পরিবেশ পাল্টাতে শুরু করবে, কিন্তু মার্চ থেকে আইন উপদেষ্টা বলেছেন বিচার শুরু হবে। সেটার জন্যই তো আপনি বিচার শুরু করা মানে কি, আপনার যে তাসটাকে আপনি লুকায় রাখছেন সেই তাসটা ওপেন করবেন। খেয়াল করে দেখেন, এই যে তাসটা ওপেন করবেন, অপর পক্ষ থেকে তাস খেলার জন্য তো ওই তাসটা দেখা যাবে। আপনি তো এখন পর্যন্ত কোনো তাস ওপেন করেন নাই, তারা খালি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, জাস্ট প্রসেসটা যে কোনো খেলার মধ্যে যদি ধরেন আমি তাস ফেললে না, আপনি আরেকটা তাস ফেলবেন। আমি যে তাস না ফেলে সারাক্ষণ বসে থাকি, তা আপনারা তো বসে থাকা ছাড়া উপায় নেই। এখন পর্যন্ত এই সরকার
এই করেই তো তারা লিঙ্গারিং করছে, তারা তাস খুলতে দেয়। আপনি খেয়াল করে দেখেন যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো প্রাইমারি প্রস্তাব দিয়ে রেখে দিচ্ছে, মানে তাস পুরোটা ওপেন করেন, এর ভেতরে ভেতরে কি কি আছে এটা পুরোটা ওপেন করে না। এইটা মার্চের মধ্যে এইসব তাসগুলি সবাই সবার সামনে তাস খেলাবে, তো তখন কিন্তু তখন আরেক পক্ষ কিন্তু তাস, তার প্রতিপক্ষ তাসগুলো ফেলবে, তখন দেখা যাবে কার কি হয়। এটাই হলো, এটা স্বাভাবিক, যে কোনো খেলা, যে কোনো যুদ্ধে একটা ফায়ার কেউ না কেউ করতে হবে। এই ফায়ারটা কে করবে? ফায়ারটাই সরকারকেই করতে হবে, তাই তো? যেহেতু সরকার চ্যালেঞ্জ নিয়ে আসছে, সে ফায়ার করবে, তো সে ফায়ার করা মানে কি, সে বিচারের যে ব্যাপারটা আছে এটা প্রথমেই ফেলবে। এই যে দেখেন তাসগুলো যেন রেড নোটিসের তাস, অমুক তাস, কোনোটাই তো কোনো কাজের আসে না, কারণ ওইটা কোনো আসলে তাস না, এটা হলো মুখের তাস। কিন্তু বিচার করার ব্যাপারটা যখনই সামনে শুরু করবে, ওপেন শুরু করবে, তখন কিন্তু এগুলো আপনি শুধুমাত্র ছোটখাটো দু একটা, এই যে দেখেন মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবী ওই আদালতের এখতিয়ারেই সে প্রশ্ন করে বসছে। কারণটা কি? কারণ আপনি বিচারটাকে একটু সামনে আনছেন, তাহলে অন্যান্য গুলো আসবে না, যেটাই সামনে আনবে সেটাই তো হবে, আর সামনে না আনলে তো হচ্ছে না। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে গুলো সামনে আনেন না, তারপর দেখেন আপনি কি হয়। আপনি অন্যান্যদের বিরুদ্ধে যেগুলো আনেন, আপনি জাস্ট জিয়াউল হাসানেরটা দেখেন। জিয়াউল হাসানের আইনজীবী এই কোর্টের ওই এখতিয়ার নিয়ে প্রশ্ন করছে। জিয়াউল হাসানের আইনজীবী কি বলে, জেনোসাইডের কথা বলে যে মামলা হচ্ছে, জেনোসাইডের নিয়েই সে প্রশ্ন তুলেছে, এবং জেনোসাইড হয় নাই সে বলছে, সে গুম হয় নাই, গুমটাকে কোনো মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে না বলে সংজ্ঞায়িত করছে। আপনি কারণটা আপনি ওই তরফ থেকে আপনারা সামনে প্লেটের মধ্যে খাবার দিচ্ছেন, পরে অন্যরা তার চয়েস করা শুরু করছে। এখন মার্চের মধ্যে এই যে খাবার দেওয়ার ইয়াটা, চারিদিকে ডাইনিং টেবিলে সব খাবার দেওয়া হবে, এবং যারা খাবে তারা তার চয়েস অনুসারে খাবে, দেখা যাবে তখন। মার্চের মধ্যে এটা করতে বাধ্য হবে এই সরকার, আমার ধারণা। মার্চ ইজ এ রেড লাইন। বিএনপি বলতেছে জুনের মধ্যে নির্বাচন করতে হবে, বিএনপি এটা চাপ দিচ্ছে, কিন্তু অগাস্ট সেপ্টেম্বর বা একটু ঠান্ডা পড়লে নভেম্বর আমার ধারণা নভেম্বর হলে ইলেকশন। যেটা ধরেন সেনাপ্রধান যে কথাটা বলছে না তার প্রথম ইন্টারভিউতে রয়টার্স বা সামনের সাথে, যে 18 মাস আসলে ওইখানে গিয়েই থামবে, মানে ওই জায়গায় দেখেন আবার ও লিঙ্কটা হচ্ছে ওরকম, বিএনপি ওই দিকেই যাচ্ছে। বাংলাদেশের সামনের রাজনৈতিক দিনগুলা নিয়ে আমি কোনো প্রশ্ন করিনি, এমন কিছু আছে আপনার কাছে? থাকলেও এটা বলা উচিত হবে না, কারণ বাংলাদেশের রাজনীতির আপনি এখন ভবিষ্যৎবাণী বা আপনার কিছু জিনিস আছে অবশ্যই আপনি জানেন, যে যেমন ধরেন আওয়ামী লীগের সাথে ইনফরমাল যে কথাগুলো হচ্ছে, আমি যদি ওই যে বলেন না আপনার আমাকে দায়ী করছে, যে আমি সেগুলো কিন্তু বলতে পারি, দলের সাথে বা দলের নেতাদের সাথে কোথায় কোথায় আমি মোটামুটি একটু জানা আছে, বলতে পারি, কিন্তু বলাটা ঠিক হবে না। যোগাযোগ হচ্ছে, এটুকু বলতে। আপনার সাথে আবার বসবো খুব তাড়াতাড়ি সাইফুল ভাই, অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন। জয় বাংলা।